জি, শো হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লাস্ট যে ক্লাসটি হয়েছিল সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস এর একটা ক্লাস দিয়েছিলাম, রিডিং, আইএলটিএস রিডিং মডিউলে। আজকে আমরা আইএলটিএস রিডিং মডিউলের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে কাজ করব। So, আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আইএলটিএস রিডিং মডিউলের খুবই কমন টাইপের একটা কোশ্চেন, আর সেটাকে বলে হেডিং ম্যাচিং। এই ধরনের কোশ্চেনকে হেডিং ম্যাচিং বলে, এটা মনে রাখতে হবে। আমরা হেডিং বলতে কি বুঝি? হেডিং বলতে বুঝি ধরেন যে একটা স্টেটমেন্ট বা একটা প্যারাগ্রাফ বা একটা লেখা, সেটার একটা হেডিং হয়, আই মিন শিরোনাম হয়। শিরোনামটা কি হয়? অর্থাৎ যেই লেখাটা থাকে সেটার মেইন থিমটা হচ্ছে ওই শিরোনামে উল্লেখ থাকে। তো শিরোনামটা পড়লেই ওইটার মেইন থিমটা বোঝা যায়, আবার মেইন থিমটার যে সার নির্যাস সেটাই হচ্ছে ওইটা শিরোনাম। তো এই অবস্থায় আমাদের রিডিং প্যাসেজ টু, যেটা আমরা এখানে কোশ্চেন নিয়েছি রিডিং প্যাসেজ টু, অর্থাৎ এখানে আমরা জানি প্রত্যেকটা প্যাসেজের জন্য 20 মিনিট সময়। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও প্যাসেজ টু এর জন্য বলেছিলাম 20 মিনিট সময় আপনাকে দিতে হবে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আহ, এখানে বলা হচ্ছে ইউ শুড স্পেন্ড 20 মিনিটস অন কোশ্চেন 14 to 26, অর্থাৎ 14 থেকে 26 নাম্বার কোশ্চেন পর্যন্ত আপনার সময় হচ্ছে 20 মিনিট। এবং এখানে আগে কোশ্চেন দেওয়া আছে, এখানে বলা আছে রিডিং প্যাসেজ টু হ্যাজ 7 প্যারাগ্রাফ, এ টু জি। অর্থাৎ দেখেন এখানে এ বি ডি ই এফ জি এভাবে 7টা প্যারাগ্রাফ দেওয়া আছে। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ দ্য হেডিংস বিলো। অর্থাৎ নিচে যে হেডিং গুলা দেওয়া আছে, এই হেডিং গুলা এখান থেকে নিয়ে আমাদেরকে এই যে প্রত্যেকটা প্যারা পড়তে হবে, এবং এই প্যারাটা পড়ার পরে আমাদের কাছে কোন হেডিংটা কোন প্যারার হেডিং মনে হচ্ছে বা কোন প্যারার হেডিং হিসেবে যায়, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে খুবই কমন যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আমাদেরকে শুরুতেই এখানে যে হেডিং গুলো দেওয়া আছে, লিস্টটা, এই লিস্টটা খুব পারফেক্টলি এবং ভালোভাবে পড়তে হবে। ওকে, সো আমরা যদি শুরুতে একটু হেডিং গুলো একটু পড়ি। সো হেডিং গুলা বলা আছে কি, দেখেন 1 নাম্বারটা দেওয়া আছে দ্য এরিয়াস অ্যান্ড আর্ট ফ্যাক্ট উইদিন দ্য পিরামিড ইটসেলফ। আচ্ছা, তার আগে আমরা যদি একটু এই যে মেইন লেখা, যেটা এই মেইন লেখা, যে লেখাটা, এইটার শিরোনামটা কি? অর্থাৎ এখানে যে 7টা প্যারা আছে, এই 7টা প্যারার আলাদা আলাদা শিরোনাম আছে, আর এই 7টা প্যারা মিলায়ে মেইন থিমটা কি, মেইন শিরোনামটা হচ্ছে দ্য স্টেপ পিরামিড অফ ডোজার। ডোজারের স্টেপ পিরামিড নিয়ে এখানে লেখা হয়েছে। সো এক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি? যেমন পিরামিড, এখানে যে পিরামিড নিয়ে কথা হয়েছে, আমরা শুরুতে এটা বুঝতেছি যে আমাদের পুরো লেখাটা পিরামিড রিলেটেড। পিরামিড কি? প্রাচীন কালের মূলত রাজা বাদশাদের যে মৃতদেহটাকে মমি করে রাখা হতো, হ্যাঁ, এই মমি করে রাখার যে জায়গাটা, সেই জায়গাটা এটাকে পিরামিড বলে। অর্থাৎ কাইন্ড অফ জাদুঘরের মতো বা এরকম, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ জাদুঘরে যেমন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয়গুলা বা ইতিহাস ঐতিহ্যের আলোকে বিষয়গুলা যেমন এখানে সংরক্ষিত থাকে, পিরামিডে এরকম রাজা বাচ্চাদের যে তাদের বিভিন্ন আহ কর্ম, তাদের যে দেহাবশেষ, এগুলাকে মমি করে রাখে। তো এরকম একটা পিরামিড, স্টেপ পিরামিড অফ ডোজার, ডোজারের স্টেপ পিরামিড নিয়ে কথা বলা হয়েছে। তাহলে শুরুতে বলা হচ্ছে দ্য এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। পিরামিডের ভিতরের এরিয়া এবং আর্টিস্টিক ফ্যাক্ট নিয়ে কথা বলা হয়েছে। সো আর্টিস্টিক ফ্যাক্ট গুলা এখানে বলা হয়েছে। অর্থাৎ কোনো একটা প্যারাতে পিরামিডের এরিয়া এবং আর্টিস্টিক ফ্যাক্ট কোথাকার, উইদিন দ্য পিরামিড ইটসেলফ, পিরামিডের ভিতরের
যে আর্টিস্টিক ফ্যাক্ট, কারুকার্য, কারুখচিত কার্যক্রম, এরকম কোনো একটা ডিরেকশন কোনো প্যাসেজে থাকবে, তখন আমরা সেটাকে এই যে এ নাম্বারটার সাথে আমরা সেটা মিক্স করব, অর্থাৎ 14 নাম্বারের সাথে উম, যেটা আছে, অর্থাৎ প্যাসেজ এ পড়বো, পড়ে এখানে যেটা হবে সেটা দিব, যদি 2 এর সাথে মিলে 2, 3 এর সাথে 3, 4 এর সাথে 4। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার, আর ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ। যারা এই কাজটাতে ইনভলভ ছিল তাদের জন্য এটা খুবই কঠিন কাজ ছিল, ডিফিকাল্ট টাস্ক, কঠিন কাজ। আচ্ছা, অর্থাৎ তাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা টাস্ক বা ওয়ার্ক ছিল এই কাজটি করার। আচ্ছা, এরপরে একটি ও সেভড হিজ, অর্থাৎ কোন একজন রাজা যে তার প্রজাদেরকে, তার মানুষদেরকে সে সেভ করেছিল, বাঁচিয়েছিল। হতে পারে কোনো মহামারী বা অন্য কোনো বিষয় থেকে, যে একজন রাজা সে তার প্রজাকে বা প্রজাদেরকে বাঁচিয়েছে, এমন কোনো বিষয় যদি বলে তখন আমরা সেটাকে এইটাকে তার সাথে মিক্স করব, ম্যাচ করব। এ সিঙ্গেল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস, বলছে অনেকগুলো বিষয় আছে, তো তার মধ্যে একটা সিঙ্গেল সার্টেনিটি, অর্থাৎ একক কোনো একটা বিষয়টাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হবে। হতে পারে একজন ব্যক্তি, একজন রাজা, একটি কাজ, একটা কোনো বিষয়, এরকম কোনো একক কোনো বিষয়টাকে যেখানে হাইলাইট করা হবে, একক, সিঙ্গেল সার্টেনিটি। দেখেন সিঙ্গেল বলা হয়েছে, সিঙ্গেল সার্টেনিটি। সো এই যে একক বিষয়ে যদি হাইলাইট করে কোনো প্যারাতে, তখন আমরা এটাকে তার সাথে ম্যাচ করব। দেন অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস, যে কোন একটা বিল্ডিং এর এক্সটার্নাল, বাহিরের দিক, এর ওভারভিউ বলা হয়েছে। অর্থাৎ বিল্ডিং এর বাহিরের প্রাচীর, বিল্ডিং, উঁচু উঁচু গম্বুজ বা এরকম বিভিন্ন বিষয় থাকে না, আয়তন, আকৃতি, এগুলার একটা ওভারভিউ কোনো একটা প্যারাতে ডিসকাশন করা হয়েছে, সেই প্যারাটার সাথে আমরা এটাকে মিক্স করব। পিরামিড ডিজাইন দ্যাট আদার্স অকুপিড, অর্থাৎ কোন একটা পিরামিডের ডিজাইন যেটাকে পরবর্তীতে অন্যরা কি করছে, কপি করছে, ওই ডিজাইনটাকে কপি করে অন্যরা পরবর্তীতে পিরামিড বানিয়েছে। অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার, বলছে যে বুরিয়াল স্ট্রাকচার মানে হচ্ছে সমাধির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা পরিবর্তনের আইডিয়া, অ্যান আইডিয়া ফর চেঞ্জিং ডিজাইন, অর্থাৎ ওইখানে যে স্ট্রাকচার, বুলের স্ট্রাকচার, যেটা অর্থাৎ কবরের যে স্ট্রাকচার গুলো ছিল, আগে হয়তো একরকম ছিল, সেটা পরবর্তীতে চেঞ্জ করে অন্যরকম করা হয়েছে। আগে হয়তো ধরো যে বর্গাকার ছিল সেটা এখন আয়তকার হয়েছে, বা আগে আয়তকার ছিল এখন বর্গাকার হলো কিনা, বা আগে একরকম ছিল গোলাকৃতি ছিল এখন বর্গাকার হচ্ছে কিনা। So, এরকম কোন একটা চেঞ্জ, রিয়াল স্ট্রাকচারের কোন চেঞ্জিং কনসেপ্ট কোন প্যারাতে ডিসকাশন হয়েছে কিনা সেটা আমরা খুঁজবো। Then an incredible experience despite few remains, বলছে আহ, একটা ইনক্রেডিবল, ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে কিছু বিষয় ছাড়া, অর্থাৎ এখানে একটা নেগেটিভ কথা বলছে। সো দেখবেন একটা জিনিস মনে রাখবেন, অন্যতম একটা ক্লু, একটা হচ্ছে যদি কোনো একটা হেডিং এ নেগেটিভ ইনফরমেশন দেয়, না বোধক কোনো ইনফরমেশন দেয় বা নেগেটিভ কোনো ইনফরমেশন দেয়, তাহলে বুঝবেন যেই প্যারার সাথে সেই হেডিংটা যাবে সেটাতেও ডেফিনেটলি একটা নেগেটিভ ফ্যাক্টই কথা বলবে। আচ্ছা, দেন হচ্ছে দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোশ্চেন্স, কিছু অপ্রত্যাশিত কোশ্চেনের আনসার কোনো একটা প্যারাতে দেওয়া হয়েছে, সেটা আমরা খুঁজে বের করব বা পড়বো। তাহলে আমাদের শুরুতে আমরা যেটা করতে হবে, আমাদেরকে এই প্যাসেজ করতে হবে। এখন এখানে কয়েকটা ক্লু বলে রাখি। মনে রাখবেন কোনো একটা প্যারাতে এরকম যখন আমরা পড়া শুরু করব, শুরুতেই প্রথম লাইনটা পড়বো, প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স, আমরা দেখব ফার্স্ট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সের মধ্যে আনসারটা আছে কিনা। 70% ক্ষেত্রে হেডিং ম্যাচিং এর আনসার গুলো এই যে প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স,
এই দুইটা সেন্টেন্সের মধ্যে থাকে। ইটস অল অ্যারাউন্ড 70%। যার কারণে আমরা সব সময় মনে রাখবো যে আমরা আগে ফার্স্ট এবং লাস্ট সেন্টেন্সটা পড়বো। যদি এখানে আনসার পেয়ে যায় ইটস ওকে, তাহলে আমার পুরো প্যাসেজটা পড়া লাগলো না। যদি মনে হয় যে না পাইলাম না, তাহলে তখন আমরা পরবর্তী লাইনগুলো পড়বো। তো আমরা এখন একটু পুরোপুরি পড়বো, পড়ে খোঁজার চেষ্টা করি। যেমন দ্য পিরামিডস আর মোস্ট ফেমাস মনুমেন্টস অফ এনশিয়েন্ট ইজিপ্ট। পিরামিড হচ্ছে প্রাচীন গ্রিসের, সরি মিশরের, ইজিপ্ট মানে মিশর, বিখ্যাত মনুমেন্টস গুলার অন্যতম। and still hold enormous interest for people in the present day. এবং এটা বর্তমান কাল পর্যন্ত মানুষের একটা বিশাল ইন্টারেস্ট, আকর্ষণ ধরে রেখেছে। দিস গ্রান্ড, এই বিশাল, ইমপ্রেসিভ, অসাধারণ ট্রিবিউটস, যে স্থাপত্য, টু দ্য মেমোরি অফ ইজিপশিয়ান কিংস, এটা মূলত প্রাচীন মিশরের রাজা বাদশাদের স্মৃতি বিজড়িত, হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য কান্ট্রি ইভেন দ্য আদার কান্ট্রিজ। বলছে যে এটা মূলত কালচার, অন্যান্য কালচারের মানুষের মধ্যেও এটা সুসম্পর্ক তৈরি করে দিয়েছে। সাসাস, উদাহরণস্বরূপ দ্য চাইনিজ অ্যান্ড মায়ান অলসো বিল্ড পিরামিডস। চাইনিজ এবং মায়ান যারা, তারাও পরবর্তীতে পিরামিড তৈরি করেছে। The evolution of the pyramid from has been written and argued about for centuries. বলছে শতাব্দীর পর শতাব্দী এই পিরামিড নিয়ে মানুষের মধ্যে বিতর্ক হয়েছে, তর্ক হয়েছে, কথার হয়েছে আর কি, আলোচনা হয়েছে। দেখেন এরপর একটা হাউভার দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, মনে রাখবেন। যেখানে হাউভার, ইয়েট, ওয়াইল, হেন্স, মোরওভার, এরকম যেই ওয়ার্ড গুলা যখন থাকবে, আপনি মনে রাখবেন তার আশপাশে আনসার থাকার পসিবিলিটি খুব বেশি। হাউভার, অন্যদিকে there is no question that, এই ব্যাপারে কোনো কোশ্চেন নাই যে as far as Egypt is concerned, it began with one monument to one king designed by one brilliant architect. বলছে যে একজন রাজা একটা ডিজাইন করেছে এবং একটা ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট ডিজাইন করেছে, একটা মনুমেন্ট তৈরি করেছে। একজন রাজা, একটা মনুমেন্ট, এবং দেখেন ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট, স্টেপ পিরামিড অফ ডোজার আর সাকারা, সাকারা স্টেপ পিরামিড অফ ডোজার। দেখেন এই যে লাস্ট সেন্টেন্সে আমাদের মনে হচ্ছে এখানে সামথিং টুইস্ট। বলা হচ্ছে ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্কিটেক্ট। দেখেন তো এখানে ওয়ান, এইটার কোনো সিনোনিমাস, কোনো ফ্যাক্ট এখানে কোথাও ব্যবহার করা হয়েছে? দেখেন তো, শুরুতে পড়েন দা এরিয়াস অ্যান্ড আর্ট ফ্যাক্ট, এটা নিয়ে তো কথা বলা হয় নাই। ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, কাদের জন্য এটা কঠিন কাজ ছিল সেটা নিয়ে বলা হয় নাই। আ কিং হু সেভড হিজ পিপল, যে তার লোকজনকে বাঁচিয়েছে, এরকম কোন রাজাকে নিয়েও কথা বলে নাই। তাহলে কি বলছে? সিঙ্গেল সার্টিনিটি অ্যামং আদার লেস ডেফিনেট। দেখেন সিঙ্গেল সার্টিনিটি, অর্থাৎ একক কোন বিষয়টাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। একক, অর্থাৎ ওয়ান মনুমেন্ট, ওয়ান কিং ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়ান্ট আর্ট, অর্থাৎ একজন রাজা একটা মনুমেন্ট তৈরি করেছে এবং একজন বিখ্যাত ব্রিলিয়ান্ট আর্কিটেক্টের দ্বারা সেটি করা হয়েছে। অর্থাৎ আমরা তাহলে এই যে 14 নাম্বার, অর্থাৎ প্যারাগ্রাফ এ এর সাথে আমরা 4 নাম্বারটা আনসার হিসেবে দিব। নেক্সট আমরা প্যারাগ্রাফ 2 পড়ি। ডোজার ওয়াজ মনুমেন্ট, দ্য, সরি ভাইয়া, মনুমেন্ট, বুঝি মনুমেন্ট, নাই নাজমুল ভাই। মনুমেন্ট মানে কি স্যার? আচ্ছা, মনুমেন্ট মানে হচ্ছে স্থাপত্য, প্রাচীন স্থাপত্য। জি। নিদর্শন। মনুমেন্ট মানে নিদর্শন, হ্যাঁ। মনুমেন্ট সাধারণত ধরেন প্রাচীন কোনো জায়গা, প্রাচীন কোনো স্থাপত্য, এইগুলাকে মনুমেন্ট বলা হয়। ঠিক আছে, যেমন বাংলাদেশের মনুমেন্ট বলতে আমরা কি বুঝি? যেমন এই যে আহসান মঞ্জিল,
এরপরে যেমন ওই যে মহাস্থানগড়, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু মনুমেন্ট। হ্যাঁ, ও ষাট গম্বুজ মস্ক, ঠিক আছে, এগুলো সব মনুমেন্ট হিসেবে বিবেচিত হয়, প্রাচীন জায়গা স্থাপত্য এগুলো। ঠিক আছে ভাই। জি। আচ্ছা, এরপরে বি নাম্বার প্যারা যদি আমরা পড়ি, ডোজার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট এন্ড দ্য ফার্স্ট টু বিল্ড দ্য স্টোন। ডোজারই প্রথম রাজা যে মূলত স্টোন দিয়ে কিছু তৈরি করা শুরু করেছিল। প্রিয়র মানে হচ্ছে সময় বা যুগ। ডোজার্স রেইন, অর্থাৎ ডোজারের শাসন আমলে টমস এর রেক্টেঙ্গুলার, টমস মানে গম্বুজ, অর্থাৎ সাধারণত দেখবেন বাংলাদেশের পার্সপেক্টিভে বিভিন্ন যে মাজার গুলা আছে, মাজার গুলা এই মাজার সোজা উপরে জাস্ট বিল্ডিং এ একটা গম্বুজ থাকে, যেই সোজা মাজার থাকে ওই সোজা গম্বুজ থাকে। তো বলা হচ্ছে যে টম ওয়াজ রেক্টেঙ্গুলার, এখানকার যে টম গুলা ছিল সেগুলো রেক্টেঙ্গুলার মনুমেন্ট ছিল, মেড বাই ড্রাইড ক্লে ব্রেক। এগুলা হচ্ছে ধূসর ব্রিক দ্বারা, ইটের দ্বারা এটা তৈরি ছিল, হুইচ কাভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস বাট দ্য ডিকেস্ট পার্সন ওয়াজ বারিড, এবং যেখানে এই যে যারা মারা যেত, মৃত মানুষদেরকে সমাহিত করা হতো। ফর রিজনস ফলে হুইচ রিমেন আনক্লিয়ার, যার কারণে অনেক কিছু অস্পষ্টতা ছিল। ডোজার্স মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ ইমহোটিপ, ডোজারের একজন প্রধান সহকারী ছিল। ডোজার আমরা তো জানি যে সে হচ্ছে একজন রাজা, এই যে উপরে বলা হচ্ছে থার্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট, এখানকার রাজা ছিল এই সময়কার, এবং তার একজন সহকারী ছিল, তার নাম ছিল ইমহোটিপ। কনসেপ্ট অফ এ বিল্ডিং অফ টলার, অর্থাৎ তার সে মূলত এই বিল্ডিং গুলাকে অনেক লম্বা করার ব্যাপারে পক্ষপাতী ছিল। মোর ইমপ্রেসিভ টম, খুবই অসাধারণ গম্বুজ ছিল, ফর স্কিং বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস অন টপ টু অ্যানাদার, বলছে যে একটার পর একটা যেগুলো বসানো ছিল, প্রোগ্রেসিভলি মেকিং দেম স্মলার, সেইগুলাকে মূলত এই যে টম গুলাকে, গম্বুজ গুলাকে দেখেন উপরে বলা হচ্ছে কি রেক্টেঙ্গুলার মনুমেন্ট ছিল, সেটাকে সে তুলনামূলকভাবে ছোট করেছে, ফ্রম দ্য শেপ অফ নাও নোন অ্যাজ স্টেপ পিরামিড, এবং এই শেপটাকে এই যে ছোট করা হয়েছে, আগে বড় ছিল, টলার ছিল, এটাকে এখন স্মলার করা হয়েছে। অর্থাৎ এই যে টম গুলা, এই বুরিয়াল স্ট্রাকচার যেটা, এটাকে আগে একরকম ছিল, এটাকে এখন কি করা হচ্ছে, ছোট করা হয়েছে। এই ছোট করার যে ওয়েটা, এটাই হচ্ছে এখানে এটা পরিবর্তন করা হয়েছে বলা হচ্ছে। অর্থাৎ আগে এই টম গুলো লম্বা ছিল, বড় ছিল, রেক্টেঙ্গুলার ছিল, সেটাকে এখন স্মলার করা হয়েছে, এবং এই শেপটাকেই বলা হচ্ছে স্টেপ পিরামিড অফ ডোজার, ডোজার স্টেপ পিরামিড। ডোজার ইজ থট হ্যাভ এ রেইন 19 ইয়ার্স, মনে করা হয় যে তার শাসনামল ছিল 19 বছর, বাট সাম হিস্টোরিয়ানস এন্ড স্কলার্স অ্যাট্রিবিউট আ মাস লঙ্গার টাইম ফর হিজ রুল। বলছে তার এই শাসনামল নিয়ে অনেকের বিতর্ক আছে, অনেক কথাবার্তা আছে, ওয়িং টু দ্য নাম্বার এন্ড সাইজ অফ দ্য মনুমেন্টস হি বিল্ট, এবং সে কি পরিমাণ মনুমেন্ট বা এই ধরনের স্থাপনা তৈরি করেছে সেটা, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অর্থাৎ আমাদের এটার মেইন ফ্যাক্ট হচ্ছে এরকম যে এইটার যে আগে, ডোজারের আগে যে টম গুলা ছিল, ওই যে গম্বুজ গুলা ছিল, সেগুলো ছিল ছবি রেক্টঙ্গুলার এবং খুবই বড় বড় টলার, এবং পরবর্তীতে এটাকে চেঞ্জ করে ছোট করা হয়েছে। তাহলে এখানে দেখেন কোনটার সাথে যাই, নাজমুল ভাই একটু দেখেন তো, পড়েন তো কোনটার সাথে যায়। জি, দেখতেছি। তাই, আচ্ছা, অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বুরিয়াল স্ট্রাকচার, দেখেন তো এটার সাথে যায় কিনা। বুরিয়াল স্ট্রাকচার মানে হচ্ছে এই যে কবরের যে স্ট্রাকচার, সমাধি। কবরের যে উপরের বাহিরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কথা বলা হচ্ছে। অর্থাৎ যে ডিজাইনটা আগে ছিল রেক্টেঙ্গুলার ছিল, সেটাকে ছোট শেপে নিয়ে আসা হয়েছে, ছোট করে করা হয়েছে, ওইটাই পরবর্তীতে স্টেপ পিরামিড বলা হচ্ছে, যেটাকে সেই ডিজাইনটা দেওয়া হয়েছে। তাহলে এখানে 7 নাম্বারটা হবে প্যারাগ্রাফ বি এর সাথে, অর্থাৎ 15 নাম্বারের সাথে কি হবে, রোমান সংখ্যা 7। দ্যাটস ইট। এখন আমরা সি নাম্বারটা পড়ি। আচ্ছা, the step pyramid was thoroughly examined and investigated. এই step pyramid যেটা, এটাকে ব্যাপকভাবে এটাকে এক্সামিন করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে, ইনভেস্টিগেটেড, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে,
গবেষণা করা হয়েছে ওভার দ্য লাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীর, সরি, পুরো সময়টা ধরে এটা নিয়ে গবেষণা হয়েছে। অ্যান্ড ইট ইজ নাও নোন, এবং এটা এখন পরিচিত, দ্য বিল্ডিং প্রসেস ওয়েন্ট থ্রু মেনি ডিফারেন্ট স্টেজেস। এবং এটা গবেষণার পরে দেখা গেছে যে এখানকার যে বিল্ডিং গুলা, এই বিল্ডিং গুলো অনেকগুলো প্রসেস মেনটেন করে তৈরি হয়েছে। হিস্টোরিয়ান মার্ক ভ্যান্ডি মিরপ কমেন্টস অন দিস রাইটিং, তার একটা লেখা, সেখানে সে কমেন্টস করেছে মাস এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভ, অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। অর্থাৎ এই বিল্ডিং গুলো যেহেতু পাথরের তৈরি, অর্থাৎ একটার পর একটা পাথর বসিয়ে বসিয়ে অনেক গবেষণা করে এই বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে, এক্সপেরিমেন্ট করে করে তৈরি করা হয়েছে। Which is especially clear in the construction of the pyramid in the center of complex, বলা হচ্ছে যে এটাই মূলত কমপ্লেক্সের মেইন সেন্টার বলা হচ্ছে। পিরামিড বলা হচ্ছে কি, এই যে বিশাল বড় বিল্ডিং, বিল্ডিং এর মাঝখান যেটা সেন্টার, এই সেন্টারটাকেই এই কমপ্লেক্স মানে পিরামিড বলা হচ্ছে। এবং বলছে ইট হ্যাড সেভারাল প্ল্যানস, একটা পিরামিড অর্থাৎ একবার একটা মনুমেন্ট যখন তৈরি করা হয়েছে তখন অনেকগুলা প্ল্যানিং হয়েছে। বিফোর ইট বিকেম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড অফ হিস্ট্রি, যেহেতু এই যে স্টেপ পিরামিডটা নিয়ে কথা বলা হচ্ছে, সেটা যেহেতু ইতিহাসের প্রথম সব থেকে হচ্ছে এই প্রথম স্টেপ পিরামিড, তো যার কারণে এখানে কি করা হয়েছে, এই যে এ বিকেম দ্য ফার্স্ট পিরামিড হিস্ট্রি পাইলিং 6 লেভেল অন টপ টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ 6টা লেভেলের পাইলিং করে 6টা লেভেলে একটার পর একটা বসানো হয়েছে। তো ওয়েট অফ দ্য ইনার মাস ম্যাস, এখানে যে পাথরগুলা বসানো হয়েছে, বেশি বড় বড় পাথরগুলা, এইটাকে বসানোটা ওয়াজ চ্যালেঞ্জিং ফর দ্য বিল্ডার্স, কাদের জন্য, যারা আহ, তৈরি করেছে, বিল্ডার্স ছিল, নির্মাণ কাজ করেছে, তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, অর্থাৎ ডিফিকাল্ট ছিল। টু প্লেস স্টোন এট ওয়ান ইনওয়ার্ড ইনক্লাইন, অর্থাৎ যারা একটার পর একটা ওই পাথরগুলাকে সন্নিবেশিত করে বসিয়েছে, ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য মনুমেন্ট ব্রেকিং আপ, যাতে করে এই মনুমেন্টটা, এই স্থাপনাটা কোনোভাবে ভেঙে না যায়। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আপনি খুব ক্লিয়ারলি এখানে যেটা বলা হচ্ছে যে তারা এটা একটার পর একটা, এই যে যারা বিল্ডার্সরা ছিল তারা খুব সতর্কতার সাথে এটা বসিয়েছে, কারণ এটা খুব তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, এইটা যাতে কোনোভাবে ভেঙে না যায়। তো তাহলে আমরা যদি এখন একটু এখানে যে এগুলো আছে দেখেন, 2 নাম্বারটা যদি দেখেন, ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ, দেখেন তো এটার সাথে যাই, মেইন থিমটার সাথে। হ্যাঁ, জি যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে এই যে সি নাম্বারটার সাথে ডিফিকাল্ট টাস্ক ছিল, তাদের জন্য কঠিন ছিল। তাহলে ডিফিকাল্ট না ব্যবহার করে তারা ওইখানে কোন ওয়ার্ডটা ব্যবহার করছে, চ্যালেঞ্জ, তাই না? চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ ছিল। আর ইনভলভ মানে, অর্থাৎ দোষ ইনভলভ মানে যারা এর সাথে জড়িত ছিল, অর্থাৎ ওখানে বিল্ডার্স দের কথা বলা হচ্ছে, বিল্ডার্সরা এই কাজটি করেছে। বিল্ডার্সদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, তাই না? জি। কমপ্লিটেড, যখন সর্বশেষ এটা শেষ হয়, the step pyramid rose 62 meters high, বলছে যে যখন এই কাজ, পুরো কাজটি শেষ হয়, এটা দেখা গেল যে এটা লম্বা হয়েছে কত মিটার, 62 মিটার উঁচু হয়েছে, and was the tallest structure of its time, এবং ওই সময়কার সব থেকে টলেস্ট, বড় স্ট্রাকচার ছিল এটা। The complex in which it was built was the size of a city, বলছে যে এইটা মূলত সব থেকে বড় সাইজের ওই শহরের ছিল। এনশিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশরের সবথেকে বড় একটা ছিল। এন্ড ইনক্লুডেড এ টেম্পল, যার মধ্যে টেম্পল ছিল, অর্থাৎ গির্জা ছিল, কর্টইয়ার্ড ছিল, সিরিনস এন্ড লিভিং কোয়ার্টার ফর দ্য প্রিস্ট, অর্থাৎ যারা সন্ন্যাসী বা প্রিস্ট ছিল, হ্যাঁ, তাদের জন্য এখানে কোয়ার্টার ছিল। আচ্ছা, ইট কাভার্ড রেইন অফ 16 হেক্টরস, বলছে যে এখানে 16 হেক্টর জায়গা জুড়ে এটা ছিল, এন্ড ওয়াজ সারাউন্ডেড বাই ওয়াল, এবং এই পুরো 16 হেক্টর জায়গা জুড়ে একটা ওয়াল ছিল। সেই ওয়ালটার 10.5 মিটার হাই, উচ্চতা ছিল 10.5, দ্য ওয়াল হ্যাড 30 ডোরস, এই ওয়াল গুলাতে, এই যে প্রাচীরটা যে ছিল, প্রাচীরের অনলি ওয়ান এন্ট্রেন্স,
কাট ইনটু দ্য সাউথ ইস্ট কর্নার। সাউথ ইস্ট কর্নারে শুধুমাত্র একটা entrance, real entrance or the true entrance was then ringed by a train 750 meters long. এই এই যে পুরা ওয়ালটা যে সন্নিবেশিত ছিল 16 উপরে, এই প্রাচীরটার যে আমরা মিটার ওয়াইড, এবং এটাকে প্রস্থ যদি বলি, প্রস্থ হিসাব করে 40 মিটার প্রস্থ হয়। আচ্ছা, এরপর বলছে দ্য ফলস ডোরস এন্ড দ্য ট্রেন are incorporated in the complex of discourage unwanted visitors. বলছে ভিজিটররা মাঝে মাঝেই খুব হতাশ হইতো, এই যে ডোর গুলা খুঁজে পাইতো না। হ্যাঁ, ইফ সামওয়ান উইশ টু এন্টার, যদি কেউ একজন প্রবেশ করতে চাইতো, হি অর শি উড হ্যাভ নিডেড টু নো ইন অ্যাডভান্স হাউ টু ফাইন্ড ট্রু ওপেনিং ওয়ালটা খুঁজে পাবে। রোজার ওয়াজ সো প্রাউড, রোজার খুবই গর্বিত ছিল of his accomplishment that he broke the tradition of having only his name on emotive monuments and emotive carved into Brazil. অর্থাৎ এই ডোজার খুব ফিল করতো যে সেই সময় যেটা হইতো যে তাদের সকল কিছু নাম তৈরি হইতো সব একজনের বাবার হইতো। সো এরকম ওই সময়কার যেটা হতো যে তাদের সকল স্থাপনা যে তৈরি করতো ওই রাজার নামে তৈরি হতো, অন্য কারো নামে হইতো না। কিন্তু এই একজন ডোজার নামে একজন যে রাজা ছিল, সে মূলত তার একজন অফিসিয়াল ইমোটিভ, তার নামে একটা এই প্রতিষ্ঠান, এই মনুমেন্ট তৈরি করে, মনুমেন্ট খুবই বিখ্যাত হয়ে। অর্থাৎ মূল কথা যদি আমরা বলি যে এই যে স্টেপ পিরামিড যেটা হতো ওটা উঁচু উচ্চতা, এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে 13টা ফলস ডোর ছিল, 16 হেক্টর জায়গার উপরে ছিল এটা। এবং এখানে একটা ওয়াল ছিল, সেই ওয়ালটা 10.5 মিটার পুরো প্রাচীরটা, এবং যেখানে 13টা ফলস ডোর। আর এই প্রাচীরের যে আয়তন ছিল, দৈর্ঘ্য ছিল, সেটা ছিল 750, এবং প্রস্থ ছিল 40 মিটার। এবং অনেক সময় দেখা যেত যে যারা ভিজিটর ছিল, অজানা অপরিচিত হঠাৎ করে আসছে, তারা মূলত ওই ফলস ডোর গুলাতে দিয়ে ঢোকার চেষ্টা করতো, কিন্তু তারা সেখানে বিভ্রান্ত হতো। আগে থেকে অবশ্যই জানা লাগতো যে কে এইটা দিয়ে ঢুকতে চায়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে একটা ওভারভিউ মনে হচ্ছে না? একটা বিল্ডিং এর বাহিরের দিকের ওভারভিউ নিয়ে কথা বলছে না? কতটুকু 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 উঁচু, হ্যাঁ, এইটার বাইরের দরজা দেখেন তো কোনোভাবে 5 নাম্বারটার সাথে যায়। অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কি, বাহিরের একটা ওভারভিউ বিল্ডিংস এন্ড এরিয়াস, মিলে জি। এটা দেখেন তো। সো ডেফিনেটলি এটার সাথে 5 নাম্বারটা যায়। দেখেন এক্সটার্নাল, আমাদের মাথায় রাখতে হবে এক্সটার্নাল অর্থাৎ বাহিরের দিকের কথা বলছে। আর এখানে দেখেন এখানেও এরিয়া আছে কিন্তু। এন্ড আর্ট ফ্যাক্ট উইদিন পিরামিড ইটসেলফ, পিরামিডের ভিতরে কোনো ধরনের আর্টিস্টিক ফ্যাক্ট আছে কিনা, এরকম কোনো কিন্তু এখানে বলে নাই, ঠিক আছে? তো যার কারণে আচ্ছা, এবার আমরা আসি ইনা, এই যে গম্বুজের যে সমান সমান যে নিচের যে জায়গাটা, where the king's body was laid down, laid to rest, সেখানে বসে করে পিরামিডে, surrounded by a vast maze of long tunnels that are rows of them to discourage robbers. বলছে যে ওই গম্বুজের ওই সাথে যেখানে রাজা বাদশাদের টানেলস ছিল, অনেকগুলা টানেল। দেখেন বাংলাদেশে দেখবেন যে সংসদ ভবনের পাশ দিয়ে একটা টানেল আছে, তাই না? দেখছেন, খেয়াল করছেন, গেছেন কখনো? জি। দেখছেন কিনা আপনারা? আচ্ছা, এই টানেলটা কেন দেওয়া হয়েছে জানেন? শুধু সৌন্দর্য বর্ধনের জন্য? আচ্ছা, এটাতে সিকিউরিটি পারপাস এটা দেয়া
হয়েছে আহ, সংসার চলাকালীন এটা আসলে পানিতে কেউ না, হ্যাঁ, সিকিউরিটি পারপাস ওখানে অনেক থাকে, নামলেই সে ইয়ার সমস্যা পড়ে আর কি। হ্যাঁ, তো সিকিউরিটি পারপাসে এটা করা হয়েছে স্থাপনার আশপাশে। সো এখানেও এই যে পিরামিডে যে এখানে লাশ সমাহিত করা থাকতো তাদের, ওইখানে আশপাশে টানেল দ্বারা সন্নিবেশিত ছিল, যাতে করে যারা বিভিন্ন ডাকাত আছে তাদের ওই যে লাশের সাথে বিভিন্ন সোনা গহনা, বিভিন্ন হচ্ছে মুদ্রা, স্বর্ণ মুদ্রা এগুলা দেওয়া থাকে, অর্থাৎ তাদের অনেক টাকা পয়সা দিয়ে তারপরে সমাহিত করে। So, এটা যাতে করতো, তারা যাতে এগুলা নিয়ে নিতে না পারে, এই জন্য ওই টানেল দিয়ে সিকিউরিটি পারপাস টানেল তৈরি করা হতো। আচ্ছা, one of the most mysterious found in large number, over 40,000 of this vessel, এবং এটা প্রায় 40,000-এর উপরে এই জায়গায় এরকম পাথরের ভ্যাসেল ছিল, ভেরিয়াস ফর্ম এন্ড শেপস, এবং এগুলার বিভিন্ন ফর্ম এবং শেপস এর, বিভিন্ন আকৃতির, বিভিন্ন ধরনের ওয়ার ডিসকভার্ড ইন স্টোরস আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস। আচ্ছা, এটার আন্ডারগ্রাউন্ডে যে স্টোর রুম আছে সেখানে এগুলো এবার ইনস্ক্রাইবড, কারুকার্য খচিত, ইনস্ক্রাইবড মানে কারুকার্য খচিত, উইথ দ্য নেম অফ রুলার্স ফর দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ডাইনেস্টি অফ ইজিপ্ট ফ্রম ডিফারেন্ট কাইন্ডস। সাপোজ টু রিপ্রেজেন্ট, বলছে যে যারা বিখ্যাত আর্কিওলজিস্ট আছে, হিস্টোরিয়ান আছে, তাদের মধ্যে কোনো, তারা একমতে পৌঁছাইতে পারে নাই যে এই ভ্যাসেল গুলো আসলে এখানে কেন দেওয়া হয়েছে। আর্কিওলজিস্ট জেন ফিলিপ লুয়ার, একজন বিখ্যাত আর্কিওলজিস্টের কথা বলছে, হু এক্সকিউটেড মোস্ট অফ পিরামিড এন্ড কমপ্লেক্স, believes there are originally stored with Denkavu proper burial of Doja in his pyramid of his predecessors. There are other historians, however, who claim the vessels were dumped into. এখানে বলা হচ্ছে যে এটা মূলত এই তাদের এই কবরগুলাকে বা গ্রেভ গুলাকে প্রোটেক্ট করার জন্য তৈরি করা হয়েছে, বা এই পাথরগুলো দেওয়া হয়েছে, এটা অন্য কোনো রিজন নাই, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ওভারঅল আমরা যদি বলি যে আমরা এখানে পিরামিডের ভিতরের আর্টিস্টিক ফ্যাক্ট এবং এরিয়া, এটা নিয়ে কথা বলা হচ্ছে না। দেখেন ওইটা কতটুকু ভিতরে, কতটুকু এটা সন্নিবেশিত, এবং এই যে টানেল দ্বারা পরিবেশিত, মানে পুরোটা সন্নিবেশিত, ঘেরাও করা। আর্ট ফ্যাক্টস কি কি? ওই যে ভ্যাসেল গুলার উপরে বিভিন্ন রাজা বাদশাদের নামগুলো খোদাই করা, এগুলো কি আর্টিস্টিক ফ্যাক্ট না? তো এখানে কিন্তু আর্ট ফ্যাক্ট নিয়ে কথা বলছে, তাই না? তো তাহলে এটার সাথে আমরা এ নাম্বার, এক নাম্বার যেটা আছে এটাকে কিন্তু আমরা ম্যাচ করাইতে পারি। আচ্ছা, এখানে দেখেন 19, অর্থাৎ এফ এবং জি নাম্বার প্যাসেজ যেটা আছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা কমপ্লিট করবেন। হোমওয়ার্ক দুইটা করে দেন আমাকে আগামী ক্লাসে রিপোর্ট করবেন ইনশাল্লাহ। সো এইটা হচ্ছে হেডিং। স্যার হইতেছে না। আনসার খুঁজে বের করার চেষ্টা কর, এক লাইনের মুড বা টোন বুঝে আনসার। বোঝা যায় এখন? জি জি, এখন স্পষ্ট হইতেছে। হোম
হোমওয়ার্ক দেওয়ার পরের কথাগুলো আর আসছে নাই কেন, এখন বুঝে গেল। হ্যালো। জি স্যার, এখন স্পষ্ট বোঝা যাইতেছে। এই যে দুইটা বাড়ির আচ্ছা, কাজ দিচ্ছেন, বলতেছি যে ওইটা স্পষ্ট বোঝা গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে যে এফ আর জি নাম্বারটা বাড়ির কাজ, পাশাপাশি আরো মিনিমাম 3টা প্যাসেজ সলভ করবেন হেডিং ম্যাচিং এর যে কোনো জায়গায়, মানে কেমব্রিজের 3টা আরো হেডিং ম্যাচিং সলভ করবেন। আচ্ছা, হেডিং ম্যাচিং সলভ করতে গিয়ে বেশ কিছু প্রবলেমের মুখোমুখি হবেন, আনসার খুঁজে বের করতে অনেক কষ্ট হবে, কিন্তু এইটার ওয়ে আসলে একটাই, আপনাকে প্র্যাকটিস করে করে এটা শিখতে হবে। এটার কোনো আলাদা টুইস্ট নেই যে আপনি ওটা জানলেন আর শিখে গেলেন। সহজ কথায় আপনি শুরুতে প্রথম লাইন পড়বেন আর শেষের লাইন পড়বেন, যদি আনসার না পান তখন আপনি মাঝখানের লাইন পড়তে হবে, ঠিক আছে? তো আর প্রথম এবং শেষে পেয়ে গেলে তো ইটস ওকে, ডান। আর একটা মনে রাখবেন যে একটা সেন্টেন্সের যে নেগেটিভ কথা বলে থাকলে প্যাসেজ অবশ্যই সেটা নেগেটিভ কথা বলবে। সো এইটা একটা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা কমপ্লিট করবেন, ঠিক আছে? জি, জি। আগে যে ওকে। প্রশ্নগুলো পড়বো, হেডিং গুলো পড়বো স্যার, হেডিং লিস্ট। আগে হেডিং পড়বেন, হ্যাঁ অবশ্যই আগে হেডিং পড়ে তারপরে এখানে প্যাসেজে আসবেন, ঠিক আছে? হেডিং যত ভালো করে পড়বেন প্যাসেজ তত সহজে বুঝতে পারবেন, আনসার তত সহজে পারবেন। ওকে। জি। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।